ঢাকামুখী জনস্রোত সড়ক মহাসড়কে, ফেরিঘাটে উপচে পড়া ভিড়, পথে পথে ভোগান্তি। 2-1 দিনের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু, করোনায় 24 ঘন্টায় 218 মৃত্যু। জনগণের পাশে নেই বিএনপি, সরকারের বিরুদ্ধে অপপ্রচারী হাতিয়ার বললেন ওবায়দুল কাদের। নিজস্ব সাইবার টিম দিয়ে কুৎসা রটাতেন হেলেনা জাহাঙ্গীর, প্রতারণার বিস্তর অভিযোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। গার্মেন্টস ও রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়ার ঘোষণায় ঢাকামুখী মানুষের ভিড় বেড়েছে। 2 ফেরিঘাটে উপচে পড়া ভিড়, পথে পথে চরম ভোগান্তিতে যাত্রীরা। স্বাস্থ্যবিধি না মানায় আশঙ্কা বাড়ছে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার। 21-এর প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। গার্মেন্টস খুলছে, কালকে আমাদের সকাল থেকে ডিউটি, আমরা এখনো গাড়ি পাচ্ছি না। কঠোর লকডাউনে বাস বন্ধ, তাই বিকল্প যানবাহনের জন্য দীর্ঘ অপেক্ষা। লকডাউন উপেক্ষা করে কর্মস্থলে ফেরার আপ্রাণ চেষ্টা, পথে পথে ভোগান্তি, কোথাও নেই স্বাস্থ্যবিধি। এই চিত্র ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের। বাস টার্মিনাল থেকে ট্রাক এবং সিএনজি চালিত অটোরিকশা সহ বিভিন্ন ছোট যানবাহনে গাদাগাদি করে যে যেভাবে পারছে সেভাবেই রওনা হচ্ছেন ঢাকার পথে। এদিকে ঢাকায় ফিরতে পরিবহনের দাবিতে রংপুরের মডার্ন মোড়ে বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা। আমাদের তো 1 তারিখে খোলা, তাহলে তো আজকে তো রওনা দিতে হবে। এখন প্রশাসন বলতেছে যে যাইতে দিবে না। সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি খুলে দিছে, ঠিক আছে, আমাদের গাড়িগুলো খুলে দেখ, আমরা চলে যাব। শত ভোগান্তি মাথায় কর্মস্থলে ফিরতে ভোলার ইলিশা লক্ষ্মীপুর রুটে মানুষের ঢল। ফেরিতে গাদাগাদি করে পার হচ্ছে যাত্রীরা। মুন্সিগঞ্জের শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটেও ঢাকামুখী মানুষের ভিড়। রাজবাড়ী দৌলতদিয়া পাটুরিয়া ঘাটের চিত্র একই রকম। পুলিশের চেকপোস্ট ও ভ্রাম্যমাণ আদালত থাকলেও নানা অজুহাতে ঢাকার পথে ছুটছেন তারা। এদিকে স্বাস্থ্যবিধি না মেনে ঢাকা ফেরা সংক্রমণ পরিস্থিতিকে কোথায় নিয়ে যাবে, এই প্রশ্নটি আশঙ্কা বাড়াচ্ছে। রত্না জামান, 21 টেলিভিশন। এদিকে শিল্প কারখানা খোলার ঘোষণায় কঠোর বিধিনিষেধের 9ম দিনে ঢাকার প্রবেশমুখে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়। ভোর থেকেই রাজধানীতে ঢোকার সবগুলো প্রবেশপথ দিয়ে আসতে শুরু করেন বিভিন্ন কলকারখানার শ্রমিক ও কর্মজীবী মানুষেরা। গণপরিবহন বন্ধ থাকায় হেঁটে হেঁটে গন্তব্যে পৌঁছান অনেকে। এদিকে প্রতিদিনের মতো নগরীর পয়েন্টে পয়েন্টে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট টহল। ঘরের বাইরে বের হওয়ারা পড়েন জেরার মুখে। যানবাহনের বিরুদ্ধে মামলা দেয়া ছাড়াও জেল জরিমানা করা হয়। বিধিনিষেধ কার্যকরে পথে ছিল সেনাবাহিনী, বিজিবির কার্যক্রম। জাপান থেকে এলো অ্যাস্ট্রাজেনেকার আরও 7,81,320 ডোজ ভ্যাকসিন। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন 2-1 দিনের মধ্যেই অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে। আর আগামীতে টিকার কোনো সংকট থাকবে না বলে আশ্বস্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে 24 ঘন্টায় করোনায় মারা গেছে 218 জন ও শনাক্ত 9,369। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। কোভ্যাক্সের আওতায় জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় চালান ঢাকায় পৌঁছে দুপুর নাগাদ। 7,81,320 ডোজ ভ্যাকসিন গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীতে দেশে টিকার কোনো সংকট থাকবে না। প্রতি সপ্তাহে 1 কোটি ভ্যাকসিন দিবে। আমাদের ভ্যাকসিনের অভাব নেই, সরবরাহ ঠিক আছে। আর তারা প্রতি সপ্তাহে দিলে 2 মাসে চিন্তা করেন অর্ধেক লোকের আপনার ভ্যাকসিন হয়েছে। আগামী 3 আগস্ট আসবে অ্যাস্ট্রাজেনেকার আরও 6,16,780 ডোজ টিকা। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন 2-1 দিনের মধ্যেই অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে। আগস্ট মাসে আরও 6 লক্ষের বেশি টিকা আসবে। সব মিলিয়ে প্রায় 30 লক্ষেরও বেশি টিকা আমরা পাব। আমাদের দেশে প্রায় 15-16 লক্ষ লোক দ্বিতীয় ডোজ অ্যাস্ট্রাজেনেকার জন্য অপেক্ষায় আছে।
সেই অপেক্ষাটা আমি মনে করি এই চিন্তা দূর হলো। আমরা আগামীকাল পরশু থেকেই অ্যাস্ট্রাজেনিকা টিকা দেওয়া শুরু করব, দ্বিতীয় ডোজ যারা পায়নি তাদের জন্য। ইউনিয়ন পর্যায়ে 7 আগস্ট থেকে শুরু হবে টিকা কার্যক্রম। বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে আমরা টিকা কেন্দ্র খুলেছি এবং টিকা দেওয়া শুরু করব। আমরা টিকাটা অগ্রাধিকার ভিত্তিতে এবার বয়স্কদের দেওয়ার চেষ্টা করব। প্রথমে ন্যাশনাল আইডি কার্ড নিয়ে আসে, তার মাধ্যমে তাদেরকে আমরা টিকা দিব। ইভেন যদি তাও না থাকে তারপরেও বিশেষ ব্যবস্থায় আমরা তাদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা আমরা হাতে নিয়েছি। এদিকে করোনায় 24 ঘন্টায় মারা গেছে আরও 218 জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 20,685। শনাক্ত হয়েছে 9,369। এ পর্যন্ত মোট শনাক্ত 12,49,484। একদিনে সুস্থ হয়েছে 14,000-এরও বেশি মানুষ। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 30.24%। সুস্থতার হার কমে হয়েছে 86.29 এবং মৃত্যুহার 1.66%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে মারা গেছে 67 জন ও চট্টগ্রাম বিভাগে 55। 61 থেকে 70 বছরের মধ্যে মারা গেছে 66 জন। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে দিনকে দিন। দেশে সংক্রমণ শুরুর প্রায় 15 মাস পর গেল সপ্তাহে ছিল সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ ঠেকাতে না পারলে মৃত্যু কমানো সম্ভব নয়। বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর না হলে সংক্রমণ আরও বাড়বে বলেও আশঙ্কা তাদের। স্মৃতি মণ্ডলের আরেকটি রিপোর্ট। করোনায় সংক্রমণ ও মৃত্যু দুটোই বাড়ছে পাল্লা দিয়ে। 27 জুলাই 258 জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর, যা এ পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু। আর 28 জুলাই ছিল সর্বোচ্চ আক্রান্ত 16,230। সারা দেশের হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। বাড়ছে সংকটাপন্ন রোগীর সংখ্যাও। অক্সিজেন পোর্টের সুবিধা থাকলে আমরা নিতে পারি, তো সেই জন্য কিন্তু এরকম না যে ইচ্ছা করলে আমরা অনেক পেশেন্ট নিতে পারি। আমরা যেটা এখন করতেছি রেশনিং করি, 2টা পোর্ট আছে, 3জন 4জন পেশেন্ট সেখানে রাখি, কেউ কিছুক্ষণ দেয়, আরেকজন কিছুক্ষণ দেয়, আরেকজন কিছুক্ষণ দেয়, এইভাবে রেশনিং করা হচ্ছে। ইটস ভেরি খুবই মানবতার আপনাকে বলতে হবে এই পরিস্থিতিগুলো। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বিশ্বের সংক্রমণ তালিকার 26তম অবস্থানে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, ডেল্টা ভেরিয়েন্টের কারণে বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে সংক্রমণ বাড়ছে। বাংলাদেশেও সংক্রমণ বাড়ার জন্য দায়ী ডেল্টা ভেরিয়েন্ট। যুক্তরাষ্ট্র যেখানে 50 ভাগের উপরে টিকা দেওয়া হয়েছে, সেখানেও অনেকগুলো তাদের রাজ্যে কিন্তু সংক্রমণ বেড়ে গেছে। ইন্দোনেশিয়ায় ভয়াবহ অবস্থা, থাইল্যান্ডে এয়ারপোর্টকে হাসপাতাল বানাচ্ছে, চীনে ডেল্টা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। সব মিলিয়ে খুব সহজ কোনো ভেরিয়েন্ট না ডেল্টা ভেরিয়েন্ট। এবং আমাদের এখন যে সংক্রমণ হচ্ছে যারা, তাদের ধরতে পারেন 90%, 99% এই ডেল্টা ভেরিয়েন্ট দ্বারা। সংক্রমণ মোকাবেলায় সরকার বিধিনিষেধ আরোপ করলেও তা ফলপ্রসূ হচ্ছে না বলে মনে করেন তিনি। গার্মেন্টস কারখানা যে খুলে দিচ্ছে, তাহলে এইটা ব্যত্যয়টা কে করছে? কিংবা ধরেন আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে আইসোলেশন, কোয়ারেন্টাইন এগুলো চেষ্টা করে, এগুলো করা হচ্ছে না, তাহলে এই ব্যত্যয়টা কে করছে? সংক্রমণ যে হারে বাড়ছে তা নিয়ন্ত্রণ করতে না পারলে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা বিশেষজ্ঞদের। প্রত্যেকদিন যে আক্রান্ত হচ্ছে তার সংখ্যা এর চেয়ে অনেক 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 বেশি, মৃত্যুর সংখ্যাও এর চেয়ে বেশি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। দলের সংবিধান থেকে 7 ধারা বাদ দিয়ে বিএনপি প্রমাণ করেছে দলটি আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের সংগঠন। এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অক্ষমতা ঢাকতে বিএনপি এখন সরকারের বিরুদ্ধে বিষোদ্গারকেই হাতিয়ার করেছে। দলটি এখন অপপ্রচার পার্টিতে রূপ নিয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির আয়োজনে চট্টগ্রামে করোনা রোগী ও মরদেহ পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স এবং সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান। সরকারি বাসভবন থেকে অনলাইনে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজকের এই দিনে বক্তৃতায় তিনি বলেন, বিএনপি একটি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ সংগঠন। বিএনপি যখন দুর্নীতি নিয়ে কথা বলে তখন জনগণ উপহাসের হাসি হাসে। আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দলের এসব মুখরোচক কথার নৈতিক মানদণ্ড নিয়েও মানুষ
পরিহাস করে। করোনাকালে অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি মিথ্যাচার করে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। অসহায় মানুষের পাশে না দাঁড়ানোর অক্ষমতা ঢাকতে মিথ্যাচার আর সরকারের বিরুদ্ধে অব্যাহত বিষোদগারকে তারা হাতিয়ার হিসাবে বেছে নিয়েছে। পরে চট্টগ্রামের গাউসিয়া কমিটির কাছে অ্যাম্বুলেন্স ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষিবিদ পরিষদের উদ্যোগে অসহায় দিনমজুর মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম বলেন, বিএনপি করোনা ভাইরাসের মতো রূপ পরিবর্তন করে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এখন আবার নতুন করে টিকার কার্যকারিতা নিয়ে কথা বলছে, আবার টিকা প্রয়োগের কি নেতিবাচক দিক আছে সেটা বলা হচ্ছে। মিরপুরের মধ্য মণিপুর বায়তুল ফালা জামে মসজিদ কমিটির উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, করোনাকালে অসহায় মানুষের পাশে নেই বিএনপি। তারা মানুষের পাশে নেই, অথচ তারাও এই দেশের রাজনীতি করে, তারাও এই দেশের মানুষের কথা বলতে চায়। আসলে ধোঁকা, শুধু মিথ্যাচার। বিত্তবানদেরকে জনগণের পাশে থাকার আহ্বান জানান যুবলীগ সাধারণ সম্পাদক। প্রত্যেকটা সমাজ থেকে আমরা জেগে উঠব। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিজস্ব সাইবার টিম তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ডিজিটাল প্ল্যাটফর্মে মন্ত্রী এমপি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কুৎসা রটাতেন হেলেনা জাহাঙ্গীর। প্রতারণাও করেছেন বহু মানুষের সাথে। আইপিটিভি, জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি নিয়োগে নিতেন মোটা অঙ্কের টাকা। গ্রেফতারের পর র্যাবের জিজ্ঞাসাবাদে অভিযোগগুলো স্বীকার করেছেন হেলেনা। আরও জানাচ্ছেন দীপু শিকদার। আমি মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া কাউকে কিন্তু গুনি না বাংলাদেশে, সোজা কথা, খাস বাংলা কথা। বাংলাদেশের কোনো মন্ত্রী করার সময় আমার নেই। আলোচিত হেলেনা জাহাঙ্গীর বিতর্কিত কর্মকাণ্ড ও বক্তব্যে সমালোচনার মুখে পড়েন। আপনারা আমাকে পাগল করার জন্য এরকম করতেছেন। বহিষ্কৃত হন আওয়ামী লীগের মহিলা ও শিশু বিষয়ক উপকমিটি থেকে। গুলশান থেকে গ্রেফতারের পর হেলেনার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পায় র্যাব। মন্ত্রী, এমপি সহ বিভিন্ন ব্যক্তিদের সাথে তোলা ছবি ছিল তার প্রতারণার হাতিয়ার। দুপুরে র্যাব সদর দপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বার্থের ব্যাঘাত ঘটলেই নিজস্ব সাইবার টিম দিয়ে অপপ্রচার চালাতেন। ওনার ফেসবুক চ্যানেল এইটাও এই যে তার যেই সাইবার গ্রুপ তারাই মেনটেন করত, যেই জিনিসগুলো মানুষের কাছে বেশি প্রচার করা দরকার তারা এটা করত পুরোটাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে। এবং সেখানে যদি কেউ তার সম্পর্কে অযাচিত মন্তব্য বা তার সাথে কোনো নেতিবাচক মন্তব্য আসতো, তাহলে তার এই সাইবার টিম দিয়ে সে ওদেরকে ঘায়েল করত। জয়যাত্রা টেলিভিশনের জেলা এবং বিভিন্ন দেশের প্রতিনিধি নিয়োগেও বাণিজ্য করেছেন হেলেনা। যারা জেলা ভিত্তিকভাবে নিয়োগ হয়েছে, যারা বিদেশে বিভিন্ন জায়গায় তার টিভি চ্যানেলের প্রতিনিধি হিসেবে নিয়োগ হয়েছে, বিভিন্ন আইডি কার্ড ব্যবহার করছে জয়যাত্রা টেলিভিশনের নামে, উনি ওদের কাছ থেকে নিয়মিত চাঁদা সংগ্রহ করতেন। গুলশান থানার মামলায় 3 দিনের পুলিশ রিমান্ডে আছেন আলোচিত সমালোচিত হেলেনা জাহাঙ্গীর। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সারা দেশে আরও 6-7 দিন বৃষ্টি থাকবে, উজানের ঢলে বন্যার আশঙ্কা। ঠাকুরগাঁওয়ে রাজাকার পরিবারের সদস্যরা মুক্তিযোদ্ধা গ্যাজেটে, বাতিলের দাবি উপজেলা কমান্ড কাউন্সিলের। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। সারা দেশে আরও 6-7 দিন বৃষ্টি থাকবে, তবে অতি বর্ষণের মাত্রা কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভারী বৃষ্টি এবং উজানের ঢলে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কাও রয়েছে। মফিউর রহমানের রিপোর্ট। শ্রাবণের আকাশে কালো মেঘের ঘন ঘটা, তার উপর স্থল লঘুচাপে কয়েকদিন ধরেই সারা দেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গেল 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায় 90 মিলিমিটার। এছাড়া সন্দ্বীপে 69, চট্টগ্রামে 67, ফেনীতে 38 এবং ঢাকায় 14 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে এখনই থামছে না বৃষ্টি। আবহাওয়া পূর্বাভাস বলছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়
বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আগামী বলা যায় যে 6-7 তারিখ পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে গত 2-3 দিন যেভাবে উপকূল এরিয়াতে বৃষ্টি হয়েছে সেই পরিমাণ সেই তুলনায় অনেক কম হবে আর কি। যেহেতু আকাশে মেঘ আছে, আপনার থান্ডার ক্লাউড থাকবে, হয়তো দেখা যাবে যে আইসোলেটেডভাবে দু এক জায়গায় হয়তো দেখা যাবে দমকা হওয়া হতে পারে। উজানের ঢল ও দেশে প্রবল বৃষ্টির প্রভাবে আকস্মিক বন্যার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। যেহেতু আপনার বৃষ্টি হবে, তবে ওরকম বড় বন্যা না হলেও দেখা যাবে যে আইসোলেটভাবে 2 একদিন 3 দিন বৃষ্টি হলে, একটানা বৃষ্টি হলে যে ফ্ল্যাশ ফ্লাড যেটা হয় সেটা হতে পারে। নদী তীরবর্তী মানুষদের সতর্ক থাকারও পরামর্শ দেন এই আবহাওয়াবিদ। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বাধীনতা বিরোধী পরিবারের সদস্যদের মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা হিসেবে গেজেটভুক্তির প্রতিবাদ ও বাতিলের দাবি জানিয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। দুপুরে পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, কোনো যাচাই বাছাই ছাড়াই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার ৭৩তম সভায় পীরগঞ্জের চিহ্নিত ও আলোচিত রাজাকার আলবদর বাহিনীর সদস্য ডাক্তার মনিরুদ্দিন চৌধুরীকে মরণোত্তর শহীদ মুক্তিযোদ্ধা ও তার মেয়ে সুফিয়া বেগমকে মরণোত্তর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা এবং পুত্র শামস উদ্দিনকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, সাবেক সংসদ সদস্য এমদাদুল হক ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা একরামুল হক। রাঙামাটির বরকলের লংগদুতে অত্যাধুনিক অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফের 4 সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী বিশেষ অভিযান চালায় লংগদুতে। রাঙামাটি সদর জোন জানায়, আটকরা দীর্ঘদিন ধরে রাঙামাটির বিভিন্ন উপজেলায় সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে আসছিল। পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সারা দেশের করোনা পরিস্থিতির খবর। একদিনে 22 জেলায় করোনা ও উপসর্গ নিয়ে 116 জনের মৃত্যু হয়েছে। আজও ঢাকার বাইরে সবচেয়ে বেশি মৃত্যু ময়মনসিংহ মেডিকেলে, মারা গেছেন 16 জন। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট সমর ইসলামের। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 16 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 8 জন করোনায় এবং অন্যরা উপসর্গে। আইসিইউতে 22 জন সহ হাসপাতালে চিকিৎসাধীন 490 জন। জেলায় শনাক্তের হার 31.75%। বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে 14 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে 10 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে একদিনে আরও 13 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জুলাই মাসে এই হাসপাতালে 566 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 72 জন। শনাক্তের হার 24.32%। একদিনে বগুড়ায় করোনা ও উপসর্গে 11 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 101 জন। শনাক্তের হার 30.51%। সিলেট বিভাগে করোনায় 9 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 8 জনই সিলেট জেলার। নতুন শনাক্ত 340 জন। রংপুরে মারা গেছে 8 জন। নতুন শনাক্ত 81 জন। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 4 জন করোনায় এবং অন্যরা উপসর্গে। নতুন শনাক্ত 37 জন। খুলনায় কমেছে মৃত্যু, 24 ঘন্টায় মারা গেছে 4 জন। চুয়াডাঙ্গায় একদিনে করোনা ও উপসর্গে 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যু 178 জন। করোনা ও উপসর্গে সাতক্ষীরায় মারা গেছে 6 জন। এছাড়া করোনা ও উপসর্গে ফরিদপুরে 5, দিনাজপুরে 3, ঝিনাইদহে 3, গাজীপুরে 2, টাঙ্গাইলে 2, শেরপুরে 1, ঠাকুরগাঁওয়ে 1, নাটোরে 1, বরগুনায় 1, পটুয়াখালীতে 1, চাঁপাইনবাবগঞ্জে 1 ও চাঁদপুরে 1 জনের মৃত্যু হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। দেশের বিভিন্ন জেলায় অক্সিজেন সিলিন্ডার সহ মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ফেনীতে 6 উপজেলা হাসপাতালের জন্য 200টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রেসিডেন্ট রকিবুর রহমান। গাইবান্ধায় দুস্থ ও দরিদ্র মানুষের সহায়তার জন্য ফ্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। নাটোরে সদর হাসপাতাল এলাকাসহ পথচারীদের মাঝে মাস্ক সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বিপন্নের পাশে নাটোর নামের একটি সংগঠন।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও ম্যাক্স গ্রুপের যৌথ উদ্যোগে নোয়াখালীর করোনা রোগীদের জন্য 50টি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা করোনা প্রতিরোধ কমিটির কাছে এগুলো হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন জেলায় করোনায় কর্মহীন ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির সামনে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। মহানগরীর 12,220 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কিশোরগঞ্জের মিঠামইনে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ফেনীতে করোনায় কর্মহীন 2000 মানুষকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি এ সময় উপস্থিত ছিলেন। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে পণ্য খালাস কমায় চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট, বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা। ওমান সাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা, তেহরানকে সন্দেহ করছে তেল আবিব। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ময়মনসিংহের গফরগাঁওয়ের খুরশিদমহল ব্রিজ থেকে টোক পর্যন্ত সড়ক চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দের কারণে অহরহ ঘটছে দুর্ঘটনা। উন্নয়ন কাজ না হওয়ায় স্থানীয়দের সাথে ক্ষুব্ধ জনপ্রতিনিধিরাও। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে চলতি অর্থবছরেই উন্নয়ন কাজ হবে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। গফরগাঁওয়ের খুরশিদমহল ব্রিজের নিচ থেকে গাভীশিমুল লামকাইন হয়ে টুক পর্যন্ত প্রায় 12 কিলোমিটার সড়কের বেশিরভাগেই এমন বেহাল দশা। বৃষ্টির পানিতে অনেক জায়গায় ডোবানালা ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। রাস্তাটা 15 বছর ধরে খুব খারাপ অবস্থা। গাড়ি ঘোড়া তো যাইতে পারে না, মানুষও এই কিনহান্দে আইতারে না। এই রাস্তা এমন খারাপ, আমরা গফরগাঁও হাসপাতাল যাইতারি না, হুসেনপুর হাসপাতাল যাইতারি না। সড়কের মাঝখানে অসংখ্য গর্ত সৃষ্টি হওয়ায় পরিণত হয়েছে মরণ ফাঁদে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বেশি ভোগান্তিতে যানবাহন চালকরা। রাস্তা দিয়ে গাড়ি চলার খুব কষ্ট, মানে দিনের মাঝে 3-4 বার গাড়ি নষ্ট হয়। গাড়ি এক্সেল ভেঙে জায়গা 5 টাকা কামাই করি, 15 টাকা লাগা জায়গা। যদি আমাদের এই অবস্থা হয় তা আমরা কিভাবে চলবো? সড়ক মেরামতের জন্য বারবার ডিউ লেটার দিয়েও কোনো কাজ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় সাংসদ। দীর্ঘ অনেক বছর হয়ে গেছে, তারা কথা দেওয়ার পরেও আমি আসলে এটার রেজাল্ট পাইনি। তবে আমার বিশ্বাস যে তারা এটি করে দিবে এবং মানুষের আস্থা ফিরে আসবে। এদিকে দুর্ভোগের কথা স্বীকার করে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা জানান, প্রকল্পের মাধ্যমে মেরামত করে শিগগিরই সড়কটি চলাচল উপযোগী করা হবে। মেরামতের যে মাইনর প্রোগ্রামের মাধ্যমে আমরা এই সড়কটা চলমান রাখবো। পাশাপাশি আমরা প্রকল্পের মাধ্যমে এই অন্যান্য যে সড়কের মতো আমরা নতুন সড়ক তৈরি করতে পারবো। 1996 সালের পর সড়কটি সংস্কার ও মেরামত করা হয়নি। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। কঠোর বিধিনিষেধে পণ্য খালাস কমে যাওয়ায় চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয়েছে কন্টেইনার জট। সমস্যা সমাধানে অফ ডকে কন্টেইনার স্থানান্তর করছে বন্দর কর্তৃপক্ষ। তবে এতে পণ্য খালাসে বাড়তি খরচ, সময়ের অপচয় ও রপ্তানি পণ্য ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন বন্দর ব্যবহারকারীরা। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম। স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় 4000 কন্টেইনার খালাস হয় চট্টগ্রাম বন্দরে। চলমান লকডাউনে 23 জুলাই থেকে শিল্প কারখানা সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় পণ্য ডেলিভারি অস্বাভাবিক হারে কমেছে। ৪৯,০০০ ধারণ ক্ষমতার বন্দর ইয়ার্ডে কন্টেইনার জমেছে প্রায় ৪৩,০০০। এছাড়া প্রতিদিনই ভিড়ছে কন্টেইনারবাহী জাহাজ। বন্দরের কন্টেইনার জটের সমাধানে বেসরকারি 19টি ডিপোতে পণ্য খালাসের অনুমতি দেয় জাতীয় রাজস্ব বোর্ড। এরই মধ্যে শুরু হয়েছে বন্দরের ইয়ার্ড থেকে অফডকে কন্টেইনার সরিয়ে নেওয়ার কাজ। নৌপরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে আমরা রিকোয়েস্ট করেছি 2 মাসের জন্য অন্তত আমাদের অল ইম্পোর্ট কন্টেইনার যেন ডিপোতে নিয়ে রাখা হয় এবং ওখান থেকে ডেলিভারি হয় সে ধরনের একটা পারমিশন দেওয়ার জন্য।
বন্দর ব্যবহারকারীরা বলছেন, লকডাউন দীর্ঘ হলে অবডকেরও ধারণ ক্ষমতা শেষ হয়ে যাবে। অফলোড করতে গেলে তো মানে কন্টেনার বের করতে হবে, যে কারণে অ্যাভারেজ কন্টেনারগুলো অবডকে পাঠানো হচ্ছে। এভাবে পাঠাতে গেলে হয়তো দেখা যাবে আগামী 1 সপ্তাহের মধ্যে অবডকেরও আর ক্যাপাসিটি থাকবে না কন্টেনার রিসিভ করার। অবডকগুলোতেও এই মুহূর্তে রপ্তানি পণ্যবাহী কন্টেইনারের জট রয়েছে। আমদানি পণ্য স্থানান্তর করতে গিয়ে যাতে রপ্তানি পণ্যের শিপমেন্টে ব্যাঘাত না ঘটে সে বিষয়ে সচেতন থাকার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। খেয়াল রাখতে হবে যাতে করে আমদানি পণ্যর ব্যবহার বাড়াতে যে রপ্তানি পণ্যের উপরে যেন কোনো বিরূপ প্রভাব না পড়ে। সাধারণত খাদ্যপণ্য সহ 38 ধরনের আমদানি পণ্য অবডক থেকে এবং বাকি পণ্যগুলো সরাসরি বন্দর ইয়ার্ড থেকে খালাস হয়। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঢাকামুখী জনস্রোত সড়ক মহাসড়কে, ফেরিঘাটে উপচে পড়া ভিড়, পথে পথে ভোগান্তি। 2-1 দিনের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু, করোনায় 24 ঘন্টায় 218 মৃত্যু। জনগণের পাশে নেই বিএনপি, সরকারের বিরুদ্ধে অপপ্রচারী হাতিয়ার, বললেন ওবায়দুল কাদের। নিজস্ব সাইবার টিম দিয়ে কুৎসা রটাতেন হেলেনা জাহাঙ্গীর, প্রতারণার বিস্তর অভিযোগ। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।